গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তিত হতো তাহলে কিন্তু যেই সরকারটি এখন ক্ষমতা নিয়েছে তাদের কিন্তু এত কঠিন সমস্যার সম্মুখীন পড়তে হতো না। তারই একটি অর্গান যদি চ্যালেঞ্জ করে তাহলে তো সরকার বেকায়দায় থাকার কথা। এইভাবে যদি চলে তাহলে সরকার চলবে না, সরকার না হলে স্টেটকে নিয়ে প্রশ্ন দেখা দেবে। ৮০টি সংগঠন ঐক্যের কি প্রতীক, ঐক্যের কি ইঙ্গিতবহ, মানে ঐক্যের কোনো বার্তা দেয়? দেশের রাজনৈতিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের টানাপোড়েন, এক ধরনের ক্ষমতা দ্বন্দ্ব, একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদের বলতে হচ্ছে যে তাদের দায়িত্ব পালন করতে তারা বাধা সৃষ্টি হচ্ছে বা দায়িত্ব পালন অসম্ভব হয়ে উঠতে পারে। পদত্যাগের গুঞ্জনও আমরা শুনলাম যে এরকম উনি করতে পারেন, এরকম পরিস্থিতি তৈরি হলো। এইটা তো কারোর কাছেই প্রত্যাশিত ছিল না। এমন একটা পরিস্থিতি কেন তৈরি হলো? অতীত দিনে যে ঘটনাটা সৃষ্টি হয়েছিল সেটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা যায়নি, যারই জন্য আমরা দেখবে যেইভাবে সরকারটা পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু হঠাৎ করে যেইভাবে হয়েছে, অর্থাৎ আপনার অনেকেই বলে পতিত সরকারের যে সমস্ত কর্মকাণ্ড ছিল তার প্রতি মানুষ খুব বিরূপ হয়ে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ফেলে দিয়েছে। তো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তিত হতো তাহলে কিন্তু যেই সরকারটি এখন ক্ষমতা নিয়েছে তাদের কিন্তু এত কঠিন সমস্যার সম্মুখীন পড়তে হতো না। আর আমরা ইদানিং দিকে যেটা দেখতেছি, কয়েকদিন যাবত ঘটনা প্রবাহ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে সরকারের যে সমস্ত করণীয়, সেই করণীয়র ব্যাপারে যারা তাকে সরকারকে সাহায্য করবে তারা কিন্তু পজিটিভ ওয়েতে অগ্রসর হয়ে আসতেছে না। আর বিশেষ করে সরকারের অর্গানের মধ্যে যারা সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তারপর দেশের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাহায্য করবে, তারা তো সরকারকে সাহায্য করতেছে না, বরঞ্চ এমন একটা ঘটনা সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখব যে সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তো একটি সরকার যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়ায় তখন কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না, আর তার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করতে পারে না। স্টেটের যে পাওয়ারটা সরকার যেটাকে ইউজ করে সেইটা যদি ইউজ না করতে পারে তাহলে কিন্তু সরকার ভালোভাবে পরিচালিত হয় না। কারণ আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু আমরা দেখব স্টেটের কোয়ার্সিভ কিছু পাওয়ার থাকে। কোয়ার্সিভ পাওয়ার যদি স্টেটের না থাকে তাহলে সেটা স্টেট না, এবং ওই পাওয়ারটা তখন এনজয় করতে হয়, এনজয় বলবো না আমি, এক্সারসাইজ করতে হয় আপনার ওই কনস্টিটিউশনের মাধ্যমে। কিন্তু আমরা দেখব এই পরিবর্তনে হওয়ার পরে কিন্তু কনস্টিটিউশনে প্রপারলি ফাংশন করতেছে না। অর্ধেক কিছু জায়গায় ফাংশন করে, অর্ধেক ফাংশন করে না। তাহলে আমার কনস্টিটিউশনে যদি ফাংশন না করে তাহলে কনস্টিটিউশনের প্রতি তো আনুগত্য থাকবে সবার, তাহলে তো সেনাবাহিনী আনুগত্য প্রকাশ করবে না, পুলিশ আনুগত্য প্রকাশ করবে না, আর যেই সরকারটি ক্ষমতা আছে তারও শাসন কার্য পরিচালনার জন্য সঠিকভাবে করতে পারবে না, কর্মকাণ্ড ব্যাহত হবে। তারই একটা ঘটনা আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম, অপ্রীতিকর ঘটনা যেটা ঘটে গেল, অর্থাৎ সরকার প্রধানের কর্মকাণ্ডকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়ে গেছে। যেটা অবশ্য আপনি প্রশ্ন করেন নাই, আপনার প্রশ্নের মধ্যে ইঙ্গিত আছে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছে। তো সরকার যদি তার ক্ষমতার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সম্মুখীন কে করেছে তারই একটি অর্গান যদি চ্যালেঞ্জ করে তাহলে তো সরকার বেকায়দায় থাকার কথা। যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের সাহায্যে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলি আছে সেদিকে তাকিয়ে থাকে, এবং সরকারের ক্ষমতাকে নিয়ে যদি চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু সরকার ভালোভাবে ফাংশন করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন কোন অবস্থায় রাষ্ট্রটি চলবে সেটি নির্ধারিত হবে অল্প কিছুদিনের মধ্যে, আমার মনে হয় নির্ধারিত হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি বলতেছি, এইভাবে যদি চলে তাহলে সরকার চলবে না, সরকার না হলে স্টেটকে নিয়ে প্রশ্ন দেখা দেবে এক সময় যে আমি কতটুকু আমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে হবে। ইন্টারনাল অ্যাক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল অ্যাক্টরস। আমার এক্সটার্নাল অ্যাক্টরসকে আমি কতটুকু অ্যালাউ করবে এবং তার
মাত্রার বাহিরে যদি চলে যায়, সেটা যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার সার্বভৌমত্বের প্রতি আঘাত আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি যে প্রপারলি ফাংশন করব, সেটা আমি করতে পারবো না। এই জন্যে আমার মনে হয় খুব সম্ভবত, আমি নিরপেক্ষভাবে যেটা বলতেছি, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা দেখব যে কোনোভাবে এই সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান যদি করতে পারে, তাহলে আমি বলবো যে এই সরকার খুবই ভালোভাবে, যে কদিন থাকবে খুব ভালোভাবে থাকবে। আমরা কাছে আরও এ বিষয়ে একটু জানবো। আমি সোহরাব হোসেন, আপনি কীভাবে দেখেন, বিশেষ করে সরকারের যে স্টেটমেন্টগুলো দেখেন, বিএনপি, জামাত বা অন্য অন্য দলের সাথে বৈঠকের আগে ওনারা একটা অনির্ধারিত বৈঠকে, উপদেষ্টা পরিষদ বৈঠক করে যে বিবৃতি দিয়েছেন, আপনাদের পত্রিকা সেটা লিড করেছে। আপনি সেখানে দেন, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র অংশ হিসাবে যারা কাজ করছে এবং তারাই দায়িত্ব পালন অসম্ভব করে তুলছে, যদি সত্যি সত্যি অসম্ভব হয় তাহলে তার দেশবাসীকে জানাবে। এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের পর আপনি কি কোনো সমাধান সূত্র দেখতে পাচ্ছেন, নাকি যার যার অবস্থানে অনড় রয়েছে? ধন্যবাদ, এবং অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীকে শুভেচ্ছা। নুরুল আমিন ভাইয়ের বক্তব্যে তো বেশ ভয় পাওয়ার ব্যাপার, যে রাষ্ট্র ঠিক কাজ করছে না, চলছে না, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হলেও সর্বস্তরের মানুষের সমর্থন ছিল, এবং সেটি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই। কিন্তু এই রাজনৈতিক দলগুলোই তো জনগণের প্রতিনিধিত্ব করে। একমাত্র সাবেক স্বৈরাচার ছাড়া সবাই এই সরকারের দৃঢ় সমর্থক ছিল, বিএনপি, জামাত ইসলাম, বাম দলসহ। কিন্তু গত 9.5 মাসে এমন কি ঘটল, যে কারণে বেশ দূরত্ব তৈরি হলো রাজনৈতিক দলগুলোর সাথে। এবং এমনকি সশস্ত্র বাহিনীর গত বছর 5 আগস্টে যে ভূমিকা, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে এই সরকার গঠন করেছে, এবং তারা ক্ষমতা নেবে না এটি ঘোষণা করে। সুতরাং সশস্ত্র বাহিনী থেকে তো কোনো বিপদ নেই বলে মনে করি, বা ছিল না। এখন ভবিষ্যতে হবে কি না সেটি তো নুরুল আমিন ভাই এক ধরনের একটু ইঙ্গিত দিয়েছেন, জানি না সেই ইঙ্গিতটা কতটা। এখন রাষ্ট্র চলে, কিন্তু অনেকগুলো রাষ্ট্র কাঠামো আছে, কাঠামোগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কোনো ভয় থাকে না, যদি সঠিকভাবে কাজ না করে তাহলে এই ভয়। আবার যেসব কথা বলা হচ্ছে, যেমন উপদেষ্টা পরিষদের বক্তব্য, এই বিবৃতিতে, যে দেশীয় এবং আন্তর্জাতিক যারা প্রতিবন্ধকতা, বাংলাদেশে এমন কোনো সরকার আসে না যে এই আন্তর্জাতিক দোহাই এবং দেশের ভিতরে মানে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, তো ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। না, কিন্তু আপনি এটাকে বলার, মানে পরাজিত শক্তি যারা আছে বা যাদেরকে এই 15 বা 16 বছর ছিল, তারা যে অ্যাক্টিভ থাকবে, এটা তো মানে এটা অস্বাভাবিক কিছু না। দ্বিতীয় হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে কোথায়, ষড়যন্ত্র, তাহলে দেখাতে হবে কোথায় অ্যাক্টিভ আছে। প্রথম হচ্ছে তারা মাঠ ছাড়া ছিল, মাঠে নেই, দেশেও নেই, ওই নেতৃত্ব দেশেও নেই, হয় আত্মগোপনে, না হলে জেলে, না হলে বিদেশে। সুতরাং এই যে পরাজিত শক্তির আবার মাথা ছাড়া দিয়ে উঠলো, কেন উঠলো, বা ওঠার পরিবেশটা কে তৈরি করলো? নিজেদের মধ্যে বিভাজন, বিভক্তি। এটি কিন্তু গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এটা সম্ভব ছিল না। আজকে কেন সম্ভব হলো? আজকে দেখুন, আন্দোলনে মানে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ, নেতৃত্বদানকারী দল, ছাত্র নেতৃত্বের মধ্যে এক ধরনের বড় বিভক্তি তৈরি হয়েছে। এমনকি ছাত্র নেতৃত্বের মধ্যেও যারা ওই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে একটা অংশ একটা রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি, কিন্তু আরও অনেক অংশ কিন্তু তারা তাদের মতো করে সংগঠন করেছে, অর্থাৎ সেখানেও বিভক্তি। হ্যাঁ, মত, পথ, আদর্শের ভিন্নতা থাকলে তো হতেই পারে, কিন্তু আমরা দেখলাম 80টি সংগঠন মিলে যারা বলেছে যে জুলাই ঐক্যের আহ্বান জানিয়েছে। 80টি সংগঠন ঐক্যের কি প্রতীক, ঐক্যের কি ইঙ্গিতবহ, মানে ঐক্যের কোনো বার্তা দেয়? দ্বিতীয় হচ্ছে, অর্থাৎ আমরা 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারী পক্ষগুলো ঐক্যবদ্ধ ছিল, তারপরেই কিন্তু এক ধরনের পরস্পরের প্রতি অভিযোগ, পাল্টা অভিযোগ, বিভক্তি,
আপনার পাল্টাপাল্টি, এবং সর্বশেষ যেটা হলো বিএনপির একজন নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেওয়া না নেওয়া নিয়ে নির্বাচন কমিশন তার গেজেট বিজ্ঞপ্তি দিয়েছে। সুতরাং এরপর কিন্তু তার শপথে বাধা থাকার কথা না, যদি সরকারের পক্ষ থেকে কোনো রিট না করা হয়।